আমরা যে বিষয়টা নিয়ে পড়ব আমাদের প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম হচ্ছে জাতীয় আয়। ফার্স্টে বলে নিই জাতীয় আয় কেন করা হয়। কোনো গভর্নমেন্ট দেশের ইকোনমির গ্রোথ, ইকোনমি এগোচ্ছে না পিছাচ্ছে, ইকোনমি এখন কোন অবস্থায় আছে, এই বিষয়টা জানার জন্য ন্যাশনাল ইনকাম বা দেশের জাতীয় আয় পরিমাপ করে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। প্রথম জাতীয় আয় পরিমাপ বা ন্যাশনাল ইনকাম পরিমাপ করার কনসেপ্টটা প্রথম এনেছিল ইংল্যান্ড। খুব বিখ্যাত একজন ইকোনমিস্ট তখন ঠিক বলা ঠিক না, তাই বলা ভালো ফিলোসফিস্ট তখন ছিলেন, ফিলোসফার একজন বিখ্যাত ছিলেন উইলিয়াম পেটি। তিনি প্রথম ইংল্যান্ডে 1665 সালে ওয়ে ব্যাক ইন 1665 প্রথম তাদের জাতীয় আয়, ব্রিটিশদের জাতীয় আয় পরিমাপ করেছিলেন। কিন্তু খেয়াল রাখতে হবে ব্রিটেনের জাতীয় আয় পরিমাপ করা, ইন্ডিয়ার জাতীয় আয় পরিমাপ করা এক বিষয় নয়। 30 কোটি আর 121 কোটির মধ্যে বা আগে হলে 90 কোটির মধ্যে বিশাল ডিফারেন্স আছে। 10 কোটি, 12 কোটি, 15 কোটি, 20 কোটির জাতীয় আয় মাপা গেলেও বা তাদের একসঙ্গে যে কামাই সেটা মাপা গেলেও 121 কোটির বা 100 কোটি লোকের সেই আয় মাপা কিন্তু ছোট ব্যাপার নয়। ভারতবর্ষের ক্ষেত্রে প্রথম এই আয় পরিমাপ করার সাহস দেখিয়েছিলেন দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, দাদাভাই নৌরোজি। তার একটা থিওরি ছিল, তিনি বলেছিলেন 1873 সালে, 1700 নয় 1873 সালে তিনি একটা বই লিখেছিলেন, সেটা হচ্ছে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া। অনেকে ওটাকে ইন ইন্ডিয়াও বলে, কোনো চিন্তা নেই, অনেক জায়গায় অফ ইন্ডিয়া আছে, অনেক জায়গায় ইন ইন্ডিয়া আছে, তোমাদের সঠিক উত্তর হবে ইন ইন্ডিয়া। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়ায় তিনি একটা থিওরির কথা বলেছিলেন, ভীষণ ইম্পর্টেন্ট, ড্রেন অফ ওয়েলথ থিওরি। তিনি এই থিওরিতে কি বলেছিলেন যে ভারতবর্ষের একটা সম্পদ, প্রচুর সম্পদ, কিন্তু ভারতবর্ষের সম্পদ ভারতবাসীরাই ইউজ করতে পারছে না, হয়তো করছে মাত্র 30%, বাকি 70% ব্রিটিশরা ভারতবর্ষের ইকোনমি থেকে ড্রেন করে নিজেদের জন্য নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ ড্রেন বাদে বাকি যে 30% পড়ে আছে বা 20% পড়ে আছে, শুধুমাত্র সেটাই ভারতীয়রা ইউজ করছেন। এই ড্রেন থিওরির সম্পদের বিবরণী দিতে গিয়ে তাকে প্রথম তিনি ন্যাশনাল ইনকাম পরিমাপ করার গুরুত্বটা বুঝতে পারেন এবং তিনি ভারতবর্ষে প্রথম ন্যাশনাল ইনকাম পরিমাপ করেছিলেন 1773 সালে। যে বছরের ন্যাশনাল ইনকাম তিনি পরিমাপ করেছিলেন, আবার আমি 1773 বললাম, 1873 সালে যে বছরের ন্যাশনাল ইনকাম তিনি পরিমাপ করেছিলেন সেই সালটা হচ্ছে 1867-68, মানে দীর্ঘ 5 বছর ধরে চেষ্টা করে 1873 সালে তিনি 1867-68 ন্যাশনাল ইনকাম পরিমাপ করতে সক্ষম হয়েছিলেন। তিনি সেই সময় ইন্ডিয়ার জাতীয় আয়, ভারতের ব্রিটিশ অধিকৃত ভারতের জাতীয় আয় পরিমাপ করেছিলেন 3400 মিলিয়ন এবং পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু আয় তিনি করেছিলেন 20 টাকা। এটাই ভারতবর্ষের বুকে জাতীয় আয় পরিমাপ করার প্রথম চেষ্টা। তবে তিনি যে জাতীয় আয়টা পরিমাপ করেছিলেন ওটা মডার্ন ইকোনমিক্সের মতে সায়েন্টিফিক নয়। ভারতবর্ষে মডার্ন ইকোনমিক্সের ধাঁচে প্রথম সায়েন্টিফিকভাবে ন্যাশনাল ইনকাম পরিমাপ করার চেষ্টা করেছিলেন VKRV রাও। তিনি যে সালের ন্যাশনাল ইনকাম পরিমাপ করেছিলেন সেটা হচ্ছে 1931-32। যে কাজটা দাদাভাই নৌরোজি প্রথম শুরু করেছিল সেটাই সায়েন্টিফিক্যালি করার চেষ্টা করেছিলেন VKRV রাও। এরপর ধীরে ধীরে ন্যাশনাল ইনকামের গুরুত্ব ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং ইন্ডিয়ার লোকজন বুঝতে পারে, তারপর এর মধ্যে নানা বিবর্তন আসে। স্বাধীনতার পরে ন্যাশনাল ইনকাম পরিমাপের জন্য 1949 সালে ন্যাশনাল ইনকাম কমিটি জওহরলাল নেহেরু গঠন করে এবং এটা চেয়ারম্যানশিপ করে
বিখ্যাত ইকোনমিক্স তখন ভারতের পিসি মহালানোবিশ বা প্রশান্ত চন্দ্র মহালানোবিশ। তার উপরেই দেওয়া হয় ভারতের ন্যাশনাল ইনকাম পরিমাপ করার দায়িত্ব। 2 বছরের চেষ্টায় 1951 সালে ন্যাশনাল ইনকাম কমিটি তার প্রথম রিপোর্ট দেয় এবং 1951 সালের এই রিপোর্টকেই স্বাধীনতা উত্তর ভারতবর্ষে ন্যাশনাল ইনকাম পরিমাপ করার প্রথম সাবস্ট্যান্স ধরা হয়। ভারতবর্ষে ন্যাশনাল ইনকাম পরিমাপ করার দায়িত্ব 1951 সালের পর গ্রহণ করে সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। এই সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন 2 মে 1951 সালে দিল্লিতে তৈরি হয়েছিল। যে মিনিস্ট্রির আন্ডারে ভীষণ ইম্পর্টেন্ট সিএসও তৈরি হয়েছিল সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। এর আন্ডারে তৈরি হওয়া সিএসও ভারতবর্ষের জাতীয় আয় পরিমাপের দায়িত্ব নিলেও সিএসওর হয়ে ডাটা সংগ্রহ করার দায়িত্ব নেয় সিএসওরই যে সাহায্যকারী সংস্থা বা হেল্পিং হ্যান্ড এনএসএসও, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। সিএসওর বর্তমান হেড আমার এই ভিডিও করার সময় ইন্দ্রজিৎ সিং, তবে পরীক্ষার আগে এটা সবসময় চেক করে নেবে। এবার আমরা ন্যাশনাল ইনকামের পরিমাপের বিভিন্ন পিলারে ঢুকব। শুরু করছি 4 পিলার্স অফ ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকাম। এতক্ষণ ন্যাশনাল ইনকামের যে ধারা বিবরণী তোমাদের দিলাম, বিবর্তনের ইতিহাস, সেটা কিন্তু তোমাদের লেখার দরকার নেই, তাই ওটা আমি গল্পের মতো বলেছি, কারণ তোমাদের কাছে যে হ্যান্ডআউট আছে তাতে এটা গোটাটাই লেখা আছে। 4 পিলার থেকে তোমরা বুঝে শুনে লিখতে শুরু করবে। আমি যেগুলো বোর্ডে করাবো বুঝে বুঝে সেগুলো তোমরা লিখবে। ন্যাশনাল ইনকাম পরিমাপ করা, যেমন কোনো জায়গায় আমরা মাছ মাংস কিনলে সেটা পরিমাপ করার যেরকম দাঁড়িপাল্লাও থাকে, অনেকে আবার কম্পিউটারাইজড ওজন মেশিনও ব্যবহার করে, তেমনি ন্যাশনাল ইনকামও একটা নয় 4টে ধরনভাবে বা 4টে জিনিসের ওপর মাপা যায়। 4খানা যন্ত্র আছে ন্যাশনাল ইনকাম মাপার। কি কি যন্ত্রগুলো হচ্ছে জিডিপি, এনডিপি, জিডিপিরই ভাই, জিএনপি, এনএনপি। এই 4টে যার ওপর গোটা ইকোনমিক্স দাঁড়িয়ে আছে আমাদের খুব ভালো করে বুঝতে হবে। ফার্স্ট চলে যাই জিডিপি, যার ফুল ফর্ম গ্রস ডোমেস্টিক, তোমরা সবাই জানো এটা ডোমেস্টিক প্রোডাক্ট, কিন্তু এইটুকু জানা আমাদের WBCS এর জন্য সাফিসিয়েন্ট নয়। আমাকে ভালো করে এই ডেফিনেশনটা জানতে হবে। ডেফিনেশনটা শোনো, একটা নির্দিষ্ট এলাকার মধ্যে ইন এ স্পেসিফিক বাউন্ডারি, একটা নির্দিষ্ট সময়ের জন্য ফর এ স্পেসিফিক টাইম, টোটাল যে ফাইনাল গুডস আর সার্ভিস হয় সেটা ওন কারেন্সি, ওই জায়গার কারেন্সিতে যে ভ্যালুয়েশন, সেটাই হলো সেখানকার জিডিপি। কি বললাম আমি? নাম্বার 1 আমি ভেঙে ভেঙে লিখি, ইন এ স্পেসিফিক বাউন্ডারি, একটা নির্দিষ্ট সীমানার মধ্যে। 2 নাম্বার কি বললাম? ইন এ স্পেসিফিক টাইম, অবশ্যই এগুলো খাতায় নোট ডাউন, স্পেসিফিক টাইম। 3 নাম্বার কি বললাম? টোটাল ফাইনাল গুডস প্লাস সার্ভিস। 4 নাম্বার কি বললাম? ওন কারেন্সি ভ্যালু, মানে ইন্ডিয়ারটা করলে ডলারে হিসেব করা যাবে না, টাকাতেই করতে হবে। এই 4টে নিয়ে তৈরি হচ্ছে আমাদের জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আমাদের প্রশ্ন আসতে পারে, স্যার এখানে ফাইনাল কেন? ফাইনাল কেন? মনে করো একটা পাট গাছ আমি নিলাম, পাট গাছ চাষি 50 টাকায় বিক্রি করলো, সেই গাছটা নিয়ে কেউ দড়ি তৈরি করলো, দড়িটার দাম 100 টাকা, সেই দড়ি নিয়ে কেউ ব্যাগ তৈরি করলো, ধর্মতলায় সেটা বিক্রি হচ্ছে 200 টাকা। 3টেই আমাদের বাউন্ডারির মধ্যে হয়েছে, তাহলে এই 3টের থেকে জিডিপি কাউন্ট কত হচ্ছে? 200, 100, 300 আর 50,
350, কিন্তু আদতে কি তাই? যে গাছটা দিয়ে দড়ি তৈরি হলো, দড়ির মধ্যে গাছের 50 ধরা আছে না? ব্যাগটা দড়ি আর গাছের থেকেই তৈরি হয়েছে না? ব্যাগের 200 টাকার মধ্যে দড়ির 100 টাকা আর গাছের 50 টাকা ধরা আছে না? তাহলে এইভাবে যদি আমি জিডিপি কাউন্টিং করি, তাহলে আমার কি হচ্ছে, মাল্টিপল কাউন্টিং এরর। এই মাল্টিপল কাউন্টিং এররকে ইলিমিনেট করার জন্য যে পদ্ধতিটা নিয়ে আসা হয়েছে ফ্রান্স থেকে, আমি ওপরে লিখছি, ফ্রান্স থেকে আনা হয়েছে, সেটা হচ্ছে VAM, ভ্যালু অ্যাডেড মেথড। ভ্যালু অ্যাডেড মেথডে কি? ভ্যালু অ্যাডেড মেথডে আমি এই সাইডটা মুছে নিচ্ছি। ভ্যালু অ্যাডেড মেথডে কি? VAM পদ্ধতিতে প্রাইমারি প্রোডাক্টের দাম ধরা হয়, প্রাইমারি প্রোডাক্ট। তারপর ভ্যালু অ্যাডেড দাম ধরা হয়। প্রাইমারি প্রোডাক্ট মানে কি? যেটা আমরা ডাইরেক্ট ফ্রম নেচার পাই, আর তারপরে শুধুমাত্র যে ভ্যালু অ্যাড হয়েছে সেটা ধরা হয়। তাহলে এখানে ব্যাগের ক্ষেত্রে বা এই ক্ষেত্রে আমাদের জিডিপিতে কত কাউন্ট হবে? ভ্যালু অ্যাডেড মেথডে, VAM পদ্ধতিতে ফার্স্টে প্রাইমারি প্রোডাক্ট কোনটা? গাছ, ডাইরেক্ট ফ্রম নেচার, তাহলে সেটার দাম ধরলাম। এবার এখান থেকে এটাতে কতটা, আর কিন্তু এগুলোর দাম ধরা যাবে না, এবার কি হবে? ভ্যালু অ্যাডেড দামটা ধরতে হবে। এটা কতটা ভ্যালু অ্যাড হয়েছে? 50 টাকা। এখান থেকে এটা কত ভ্যালু অ্যাড হয়েছে? 100 টাকা। তাহলে আমি কি ধরবো? 50 যোগ 100 কত হলো? 200 টাকা। এই যে এইটা হচ্ছে 200 টাকা। অর্থাৎ ভ্যালু অ্যাডেড মেথডে ক্যালকুলেশন করে যে দামগুলো পাওয়া যায় সেইটাকে টোটাল ফাইনাল, সেই দামটাকে বলা হয় ফাইনাল গুডসের দাম। চিন্তা করতে হবে না, ভ্যালু অ্যাডেড মেথড নিয়ে অনেক ডিটেলস আমরা ট্যাক্স চ্যাপ্টারে পড়ব, তাও এখানে একটুখানি আমি তোমাদের ব্রিফ করে দিলাম ফাইনালটা কেন, ফাইনাল গুডস কেন বলা হয়। ভ্যালু অ্যাডেড মেথড ইন্ডিয়া যেটা এখন অ্যাপ্লাই করে সেটাতে সমস্ত গুডসের দামই ফাইনাল হিসেবে ধরা হয়। মাল্টিপল কাউন্টিং এররকে ইলিমিনেট করার জন্য এই ফাইনাল গুডস বা ভ্যালু অ্যাডেড মেথডের কনসেপ্ট ইন্ডিয়া নিয়েছে, ফ্রান্সের থেকে এই ভ্যালু অ্যাডেড মেথডের কনসেপ্ট নিয়েছে। তাহলে আমরা পেয়ে গেলাম যে আমরা মেন পড়ায় চলে যাই। তাহলে আমাদের মেন পড়া যেটা হচ্ছে জিডিপি, সেটা কি? তাহলে ইন এ স্পেসিফিক বাউন্ডারি, ইন এ স্পেসিফিক টাইম, টোটাল যে ফাইনাল গুডস এবং সার্ভিস হয় তার ওন কারেন্সিতে ভ্যালু হচ্ছে সেখানকার জিডিপি। এখানে কি? বাউন্ডারি। আচ্ছা, বাউন্ডারি এশিয়ারও হয়, বাউন্ডারি ইন্ডিয়ারও হয়, বাউন্ডারি ওয়েস্ট বেঙ্গলেরও আছে, বাউন্ডারি নর্থ 24 পরগনা জেলারও আছে। তাই খেয়াল রাখতে হবে জিডিপি স্পেসিফিক বাউন্ডারি থাকলেই হয়, অর্থাৎ বিডিপি শুধুমাত্র ভারতের হবে এরকম নয়, জিডিপি ওয়েস্ট বেঙ্গলেরও হয়, নর্থ 24 পরগনারও হয়, জিডিপি মহাদেশ অর্থাৎ এশিয়া, আফ্রিকা, ইউরোপেরও হয়।